এখন বক্তব্য রাখবেন কিংসুকদা। জয় শিব, হর হর মহাদেব। গুরুজির চরণে আমার প্রণাম, মাতাজির চরণে প্রণাম, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম। অনেক কথা হয়ে গেছে, অনেক আলোচনা হয়েছে, গুরুজি মাতাজির বক্তব্য হয়েছে, সেখানে আমরা অনেক কিছু শুনেছি। আমি ছোট করে সেই কথাগুলোই বলবো যেগুলো গুরুজির মাতাজির কাছে আমি শুনেছি, যেটুকু অনুভব হয়েছে। ওনাদের মতো, ওনারা ব্রহ্মজ্ঞানী পুরুষ, ওনাদের অনুভব সেই তো আমার এখনো আসেনি, কিন্তু সাংসারিক জীবনে চলতে চলতে আমাদের গুরুজির সান্নিধ্যে আসার পরে প্রায় 20 বছর হয়ে গেল, তারও বেশি। সেইখানে যেটুকু উপলব্ধি হয়েছে, আপনাদের সবারই হয়েছে কিছু না কিছু। এই যে ভজনগুলো হচ্ছিল, সেখানে মাতাজির একটি অসাধারণ ভজন ছিল, सत्संग की गंगा बहती है गुरुदेव आपकी चरणों में, मिलता है सब तीर्थ का फल गुरुदेव आपकी चरणों में। गुरुदेव का चरण से ही हम लोग को सब कुछ मिल सकता है। गुरुर चरणेই সবকিছু আছে, সেটাই সৎসঙ্গ। সেখানেই আমরা নিবিষ্ট যদি হই, সেই যোগাযোগ, সেই যোগসূত্র, সেই কানেকশন যদি থাকে, তাহলেই আমাদের সমস্ত কিছু উপলব্ধি হয়ে যাবে। আজকে আমি দেখছিলাম ব্রহ্মজ্ঞানী পুরুষদের আচার আচরণ, কাজকর্ম আমাদের সবসময় বুদ্ধির অগম্য। আমি দেখলাম যে গুরুজি তার কার্যকারণ আমরা বুঝতে পারি না, পরে আমরা বুঝতে পারি যে কোনো একটা কারণ থাকতে পারে, সেইটাই আমরা ওই জন্য বিচারে যাই না। আমি দেখলাম সেদিনকে গুরুজি একজন সুগারের পেশেন্ট, তাকে 3টে প্যারা দিয়ে দিলেন। আমি এই কি সর্বনাশ! তো তারপরে ভাবলাম যে না, গুরুজি নিশ্চয়ই কোনো কারণ আছে। তো এমনি প্রচুর কারণ আছে, যেগুলো গুরুজির কথাবার্তা বা গুরুজির উপদেশের মধ্যে আমরা প্রথমে হয়তো মনে হবে যে এটা একটু অন্যরকম, কিন্তু তার একটা কারণ থাকবে নিশ্চয়ই, এবং আমাদের নির্বিচারে, মানে বিচারবিহীনভাবে সেটাকে গ্রহণ করতে হবে। আমরা দেখি যে আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটলো, যে গুরুদেব শুরু করলেন একদম কিশোর বালকদের দিয়ে। এটার মধ্যে একটা ইনফরমেশন আমরা পেলাম যে গুরুদেব কি বলতে চাইছেন। দেখবেন এখানে অনেক বাচ্চা টাচ্চাটা ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, আনন্দ করছে। একটু হয়তো আগে আমাদের একটু বিরক্ত লাগতো যে এরা একটু দুষ্টুমি করছে, আমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু তা নয়। গুরুদেব কিন্তু কখনো বলেন, গুরুদেব চান যে আমরা এদেরকে নিয়েই সৎসঙ্গে আসি। এর পিছনের কারণ আমার যেটা মনে হয়েছে, যে উনি চান এদের মধ্যে সেই সংস্কার, একটা তো সংস্কার এরা নিয়েই এসছে, নাহলে এত দূর অবধি পৌঁছতে পারতো না। আমরা অনেক বেশি বয়সে এসে গুরুদেবের সংস্পর্শে আসতে পেরেছি, ওরা কিন্তু একদম বাল্যকাল থেকে গুরুজিকে পাচ্ছেন, এবং সেই সংস্কার ওদের আছে, এবং সেই সংস্কারটাকেই আর একটু বাড়িয়ে দেওয়ার জন্যে এই যে বাবা মারা নিয়ে আসছেন ওদেরকে, এটা আমার খুব ভালো লাগে, কারণ তারা সেই সংস্কারটা ধরে রাখতে চান। আজকে যা সামাজিক পরিস্থিতি, বাইরে যা চলছে, তাতে সমাজটা জঙ্গল হয়ে গেছে। সত্যি কথা বলতে, সেই জঙ্গলের মধ্যে তো বাঘ সিংহ থাকবেই। তো এইখানে আমরা যদি আমাদের পরের জেনারেশন
তারা যদি এই সংস্কারটা ধরে রাখতে পারে তাহলে সমাজের একটা পরিবর্তন হতে পারে। কিন্তু সমাজের পরিবর্তন অনেক বড় ব্যাপার, আমাকে এখানে নিজেকে রক্ষা করতে হবে। নিজেকে রক্ষা করার জন্যেই আমার এই সংস্কার ধরে রাখার প্রয়োজন আছে। এবং গুরুদেব সেটা বারবার বলেছেন, গুরুদেবের মুখ থেকে আমি শুনেছি যে আমি যদি এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চাই তাহলে আমাকে এই সংস্কারের মধ্যে থাকতে হবে। তাহলে আমি ঈশ্বরের সাথে সেইভাবে যদি কানেক্ট থাকতে পারি তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে আমার দ্বারা এই ধরনের কোনো অপকর্ম হবে না, সেটাতে ঈশ্বর আমায় রক্ষা করবেন, গুরুজি রক্ষা করবেন, আর আমার প্রতিও কেউ এইটা করতে পারবেন না, আমার প্রতিও সেই অপকর্ম আসবে না। ঠিক আমায় গুরুদেব সেই মুহূর্তে আমাকে একটা বুদ্ধি দিয়ে দেবেন এমন, যেখান থেকে আমি বেরিয়ে আসতে পারবো। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা মেসেজ যেটা দরকার। সেই জন্য আমাদের সংস্কারটা ধরে রাখার প্রয়োজন আছে। এই যে আমরা আসতে পাচ্ছি, আপনারা সবাই আসছেন, এটা খুবই আনন্দের এবং খুবই একটা প্রয়োজন আজকের পরিস্থিতিতে, এটা আমার মনে হয়েছে। এবং গুরুদেবের কথাতেও তাই আমি বুঝতে পেরেছি যে পশুবৃত্তি, যেগুলো আপনারা জানেন যে পশুবৃত্তি তো থাকে, মানুষও এক ধরনের পশুই, কিন্তু মানুষের মধ্যে একটা অধিকার দিয়ে রেখেছে ঈশ্বর যে সে ইচ্ছা করলে পশুর দিকেও যেতে পারে, ইচ্ছা করলে সে দেবতার দিকেও যেতে পারে। তো সেইখানে আমরা যদি গুরুদেবের সাথে কানেক্ট থাকি, গুরুদেবের নির্দেশ মানি, এটা আমাদের একটা বিরাট সুযোগ। আমরা অনায়াসে জানি না কিভাবে পেয়ে গেছি। আমরা যদি যুক্ত থাকি তাহলে এই পশু প্রবৃত্তিগুলো থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো এবং সেখান থেকে রক্ষাও করতে পারবো, আক্রমণ থেকে নিজেদের রক্ষাও করতে পারবো এবং নিজের মধ্যে ওই পশুবৃত্তি আসার জায়গাটাকে আমরা আটকাতে পারবো, দিয়ে আমরা সৎকর্মের মাধ্যমে ঈশ্বরের সাথে যুক্ত থাকতে পারবো। এইটুকু বলে সবাইকে আমার প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ। যথার্থ ব্যাখ্যা করেছেন কিংসুকদা। আজকের এই সৎসঙ্গ, আমি প্রথমেই বলেছিলাম যে এবারের আঙ্গিকটা অন্যরকম। শৈশব কৈশোর তাদের আমাদের সংস্কারে যুক্ত করা, আর ছোটরা তো ছোটদের মতন হবেই। শ্রীকৃষ্ণ ভগবান তার বাল্যকালে তার লীলা, তার দুষ্টুমি, বৃন্দাবনে তার প্রতিটি ঘটনা, আবার তার কর্মজীবন, তিনি কিভাবে মহাভারতের যুদ্ধ থেকে শুরু করে অর্জুনকে গীতার পাঠ, যেটা আমাদের সবার জীবনের ম্যানুয়াল। আমি পরবর্তী বক্তা শান্তনু ঘোষ মহাশয়কে, শান্তনুবাবুকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শান্তনুবাবু আসুন। আজকের এই পূর্ণ দিনে আমরা সবাই আমাদের শ্রদ্ধা প্রণাম আমাদের কথায় গানে অনুভূতিতে ব্যক্ত করছি। একটা মাইক্রোফোন ছোটনদা সেট করে দিন ওনার কাছে, উনি ওখানে বসেই বলবেন কথা। ঠিক আছে। জয় শিব। পরম শ্রদ্ধেয় গুরুজি, আমাদের মধ্যে মাতাজি আছেন, আর আপনারা সমবেত গুরু ভাই, গুরু বোন, ভক্ত যারা আছেন সবাইকে আমি শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানাচ্ছি। খুব অল্প দিন, সালটা ছিল 2018, এর আগেও আমি বলেছি কিভাবে সংস্পর্শে এলাম। আমার মা বাবা, আমি মালদার থেকে, আমার বাড়ি, দেশের বাড়ি মালদা।
কর্মসূত্রে কলকাতায় থাকি। মা বাবা দিনের এক ট্রেনে আসছিলেন, সেই ট্রেন থেকে গুরুজি নেমেছেন। বাবা মার মুখে গুরুজি সম্বন্ধে অনেক শুনেছি, দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু এমনই একটা চাকরির মধ্যে ছিলাম, ছুটি ছাটা পেতাম না। ওনার সংস্পর্শে মা বাবার কাছেই যাওয়ার সময় হতো না, বছরে 2-3 দিনের জন্য যেতাম, ওনার কাছেও যেতে পারতাম না। দেখেন একটা অদ্ভুত আমার ভেতরে যেন একটা কেমন উত্তেজনা, একটা কেমন একটা কি একটা প্রতিক্রিয়া তৈরি হলো। তখন মনে হচ্ছিল কিভাবে কতদিনে ওনার কাছাকাছি একটু কাছে গিয়ে বসতে পারি। এইভাবেই দিন শুরু। তারপরে মাঝে মাঝে যেহেতু আমি সল্টলেক বেশ চাকরি করতাম, দমদম সল্টলেকে বিভিন্ন সৎসঙ্গে গেছি, আর এই জন্মদিন অনুষ্ঠানেও আমার আসার সৌভাগ্য হয়েছে। ওনার সম্বন্ধে বলে শেষ করা যাবে না। আমার বাড়ির আমার বোন ভগ্নিপতি সকলেই দীক্ষিত, ওনার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। আমি ফোনে কথাবার্তা কম বলি, কিন্তু কিছু বলার আগেই যেন মনে প্রবলেমটা সলভ হয়ে যায়। সমস্যা অনেক হয়, মনে হয় গুরুজিতে আছে, ঠিক আছে আলটিমেটলি এবার বলবো, এবার বলেই দেবো, কিন্তু দেখি প্রবলেমটা সলভ হয়ে যায়। এই সাম্প্রতিককালে আমি 31শে জানুয়ারি চাকরি থেকে অবসর নিয়েছি। মার্চ মাসের প্রথম দিকে বাবা মাকে নিয়ে একটু তীর্থ করতে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল। ট্রেনের টিকিট কেটেছি, হোটেল যা যাবতীয় বয়স্ক বৃদ্ধবিদ্যা ওনাদের যা প্রয়োজন আর কি, এই হুইল চেয়ার বা ইত্যাদি ইত্যাদি সব জোগাড় করেছে, কিন্তু বাবাকে হাসপাতালে ভর্তি করতে হলো। আমাদের তীর্থক্ষেত্রে যাওয়া হলো না। সেই থেকেই চলেই আসছে, বাবার শরীর আর ভালো হয় না। কলকাতায় আমার কিছু পরিচিতি ছিল, বিভিন্ন জায়গায় দৌড়েছি। আলটিমেটলি বয়সজনিত কারণেই হোক বা যে কোনো কারণেই হোক বাবাকে নিয়ে আর যাওয়া হলো না। সেটা একটা পার্ট। তারপরে বাবার শরীর আর ভালো যায় না। মা খুব উতলা হলেন। মা বোনের মাধ্যমে গুরুজির সঙ্গে যোগাযোগ করলেন। গুরুজি বলে ভোগ আছে, সব ঠিক হয়ে যাবে। বাবা ভালো তো নেই, কিন্তু ঠিক হয়ে গেছেন। আমি আর বিশেষ কিছু বলছি না, আপনারা অনেকক্ষণ ধরে আছেন, গুরুজি আরও কিছু বলবেন। আমি গুরুজির কাছে শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে এই মঞ্চে কিছু বলার জন্য। আমার ঠিক সেই রকম জ্ঞান নেই আপনাদের সামনে কিছু বলার মতো। সবাইকে আমি আমার শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি, গুরুজির কাছে প্রণাম জানাচ্ছি। আপনার সংস্পর্শে যাতে এইভাবে থাকতে পারি আগামী দিনগুলোতে। সবাই ভালো থাকুন। নমস্কার। শান্তনু গুপ্ত। ধন্যবাদ। আমার নাম শান্তনু গুপ্ত। In this auspicious occasion of Janmashtami, first of all, I would like to offer pranam to our beloved Guruji and Mataji. Today, I am going to share my feelings, what I have gone through in my life, and which is divided into basically two parts. What I have felt prior to Guruji when I met Guruji, and what I felt after I met Guruji. So I have given it a title that is self-realization, Atma Anubhuti. Recently I went to Haridwar for the first time at Sadhan Sangha Ashram, and on 22nd of July, the first Monday of Shravan month of this year, I got Brahma Vidya from Guruji. I was blessed to have that Vidya from Guruji, and after getting that Vidya, what I realized, I am just written it down. So if any mistake is there, kindly pardon me. Our body is made up of 5 elements, as we all know, the Pancha Mahabhut: soil, water, fire, sky and air, constituently the Pancha Mahabhut. We all know this concept is quite common. I also thought that life is inside the body, manifested by the combination of these 5 elements. From birth, all organisms start their journey by external manifestation of energy, which is nothing but life. In science, a cell is represented by the smallest part of living organism, whose origin is known to all of us.
We all know how life have evolved in due course of time, and evolution being a natural process occurred smoothly. All these were my knowledge, which I thought our body is the ultimate form of living expression. But going through different phases in my life, as I have discussed earlier, prior my life, before I met Guruji, there were a lot of things happening. When I didn't meet Guruji, I actually thought that what I am doing, I actually took pride in that particular thing, but that was not actually true. Here all the disciples present here belong to two categories. One who were fortunate enough to got Guruji's blessings quite early in their life, and second group of disciples that got Guruji's blessing later on. I belong to the second one. That is why I got blessings at the age of 36. This might be due to their laws of rebirth or karma, as Guruji always says in his satsang. So, when I succeeded in life, I thought Almighty is giving me everything. And when the same thing occurred negatively, I blamed God. That is, the failure, when failure struck, I was blaming God for that. So days passed by, I thought that my life will proceed in this fashion, and I completely entered into an era of darkness, which I thought to be my destiny. But when I met Guruji, my thinking already changed. Prior to Guruji, I always thought that I will say something to God and God will obey my orders. That is, I was such a fool. But later on, my whole thinking changed when I started hearing Guruji's satsang regularly and related each of my queries that I have faced in my life. Some of the examples, when I did something, I always took pride in it. That is, I have cracked that exam, I have done it, then I will eventually proceed in this way. But I have never thought that there is another side of the coin, that is the failure. So when failure was there, I started complaining that God is doing injustice to me. I was such a fool. Actually, I later realized it is actually the expectation of that particular karma that I am doing, which is binding me, and that is resulting in the sorrows. Secondly, for knowledge to me was a natural one, which written in books is actually the truth. But it was completely opposite, which I initially realized that I was in complete darkness until and unless I came in contact and got Guruji's blessings. Now the most important thing, that I always thought that body is ultimate, but later on I came to know that body is nothing, that is the Atma that governs everything. So our body bears positive as well as negative energy, which without Atma Gyan we cannot realize what is the positive energy in our life. The karma yoga or the cycle of Punarjanma is just a reflection of energy flow. I have thought like that, if we consider life, the Atma as an energy, it changes from one form to another, just like our Atma changes body. It can be correlated with the laws of energy, or first law of thermodynamics, that energy cannot be created nor destroyed. My own experience. Now the final answer of my realization, what was the basic difference in my life prior to Guruji and after Guruji? It is nothing but the way of thinking. My way of thinking changed. That is in the path and following towards the way of light. Actually, I was going opposite to the light. That is why the shadow was in front of me. But I have started walking towards the light. That is why the shadow is behind me. Our mind, my mind actually, is a mixture, initially a mixture of dirt and water, which I thought need to be settled. And when I sit for praying to God, actually that dirt settles down and the pureness of the water comes up. Initially it was very hard for me to follow that path, but regular practice, I always
called Guruji. Guruji, I am facing problem regarding this and that. Guruji always says, practice karo. Practice karne se ho jata hai. So I am following that. It's not actually that I have achieved that, but actually I am trying to follow that. So in this auspicious occasion of Janmashtami, just as Lord Krishna came in the Dwapar Yug to kill all the evil forces, I pray to Guruji that he will kill all the evil forces inside me as well as all the disciples, so that we can follow the path of truth and ultimate happiness. Thank you, Guruji. Thank you, Mataji. Thank you, Sadhan Sangha. আপনারা আমরা এখানে উপস্থিত রয়েছি এবং অনেকে যারা আসতে পারেননি তারা গুরুজির এই পূর্ণ আবির্ভাব তিথিতে মেসেজ পাঠাচ্ছেন এবং সেই মেসেজগুলো আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। আমি ভাই অভিজিৎকে বলবো সেই মেসেজটা কনভে করার জন্য। ফার্স্টে গুরুজি আর মাতাজি চরণে কোটি কোটি প্রণাম। আমার নাম অভিজিৎ, but today I'm not going to speak about myself, but this is a message from someone, our Guru Bhai, who just want to share his feeling about Guruji and what is his achievement, right? So with the blessing of Guruji, I'm just starting. So this is about Avi Singhal. He lives in Delhi. He's from Delhi but currently lives in California. So to start, the heading is Guruji made my life. I have been going to the Rishikesh ashram since childhood and have been guided by Guruji from the very beginning. Even when I was very young and got very ill, by Guruji's blessing, I recovered. There have been numerous instances where I lost hope and Guruji paved the path for me and gave me hope. During my 10th and 12th standard exams, I was tensed about my results. Guruji assured me all will be fine and I scored very well. I was worried about getting into a good university for BTech. I got in Delhi Technological University with a branch of my choice, that was Electronics and Communication Engineering. Then I was concerned about my placement as others around me had got a job. Guruji told me I would get a job, and I got the best placement in the university in my branch. I got a job in Texas Instruments. Then I wanted to go to US for MS, and I was worried about visa and other things. Guruji kept on telling me it's all going to be fine, just do the mantra properly. I finally arrived in US and started studying MS in Computer Science at Rice University in Houston. I had to get an internship as part of my course, but I did not get any opportunities. Guruji said that I will get an internship and told me to keep on trying. I got an internship at Tetraman in California, in the state I wanted to go to. Guruji told me that I would also get a job, but me being me, I was always tensed. The same company gave me a full-time job after my studies got completed. Then I wanted to get a job in larger company which had a big name. Guruji told me to keep on trying and do the mantra properly. I got a job as a software engineer too at Amazon. This was much more than my expectations. I got everything that I wanted, all by Guruji's blessing. I am grateful and blessed to have Guruji by my side, helping me along the way. Jai Shiv, Avi Singhal, California, USA. Thank you. সুপর্ণা সরকার মালদা থেকে এসছো। প্রথমেই বড় গুরুজি মাতাজির চরণে শতকোটি প্রণাম জানাই। আমাকে গুরুজি এখানে বলতে বলেছেন, তবে আমি আপনাদের সবার থেকে অনেকটাই বয়সে ছোট, তবে গুরুজির সঙ্গে দেখা হওয়া আমার অনেক দিনের, এবং এই দেখা হওয়ার পেছনে যে কারণটা সেটা আমার শারীরিক কিছু সমস্যা নিয়ে, তাই আমি সেটা নিয়েই আজকে শুরু করব।
কারণ ফার্স্ট মিটিংটা সবসময় মনে থাকে এবং তার কারণটা যদি খুব জোরালো হয় তাহলে সেটা আরও বেশি দাগ কাটে। তো আমি তখন ক্লাস 7-এ পড়তাম। ছোটোবেলা থেকে আমার একটা সমস্যা হতো যে আমার কিছু দিন পর পর, মানে একটা ফ্রিকুয়েন্ট ডিউরেশনের পর পর আমার ব্ল্যাক আউট হয়ে যেত। সমস্যাটা প্রথমে খুব ধরা যায়নি, খুব একটা ভালোভাবে বোঝা যায়নি। আমার মামা ডাক্তার, ডক্টর শৈবাল মৈত্র, আপনারা সবাই জানেন। তো একদিন মামার সামনে এটা হওয়াতে মামা বলে যে না, এটার একটা ট্রিটমেন্ট দরকার। তো এবার এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু একটা ব্ল্যাকআউটের সমস্যা, সেক্ষেত্রে নার্ভের প্রবলেমই প্রথমে দেখা হয়, সেভাবেই ডাক্তার দেখানো হয়। তো প্রথমেই ডাক্তার যেটা বলে এমআরআই করতে হবে। এমআরআই এর শব্দটা শোনার পরেই একটা ওই সেই গুহায় ঢুকিয়ে দেবে, সাফোকেশন হবে, ছোট বাচ্চা, এইগুলো একটা মাথায় ঘুরছে। এবার গুরুজি হচ্ছে আমার মামির গুরুদেব হিসেবে আমরা চিনি, খুব একটা পরিচয়ই নেই। তো মা মামির সাথে কথা বলে যে বৌদি, ও তো খুব ছোট বাচ্চা, খুব ভয় পাচ্ছে, তোমার গুরুদেবের সাথে একটু কথা বলা যাবে? তার আগে মা গুরুজির সৎসঙ্গে গেছে, আমরা গেলেও যে খুব একটা মনে আছে তা না, আমরা তখন ছোট। তো সেই সময় আমরা কলকাতা আসি, আমার মামা মামি দুজনেই ডাক্তার। তো দুজনের সহায়তায় আমরা মামা মামি দুজনেই হেল্প করে ডাক্তার চুজ করে দেন যে কোন ডাক্তার দেখাবো। তো যাই হোক, গুরুজিকে তারপরে জানানো হয়। তো গুরুজিকে একটাই কথা বলা হয় যে টেস্ট করা নিয়ে খুব ভয় পাচ্ছে। তো গুরুজি মাকে বলে যে ওকে ফোনটা দাও একটু। আমি তখন মানে ছোট বলতে এমন কিছু ছোট না, তবে এই যে আধ্যাত্মিক ব্যাপারে যে সেই কনসিয়াসনেস আসার মতো বুদ্ধি আমার তখনও হয়নি। তো মা বললেন যে গুরুজি তোর সঙ্গে কথা বলবেন। তো আমি গুরুজিকে বললাম যে গুরুজি, আমি তো কিছুই বুঝতে পারছি না কি হবে, আমার খুব ভয় লাগছে, শুধু এইটুকুই বলেছিলাম। গুরুজি জিজ্ঞাসা করলেন যে কোন ডেটে হবে আর কোন টাইমে হবে, সেইটা একটু যেন জানিয়ে দেওয়া হয় গুরুজিকে। তো আমরা অ্যাপ্রক্স অ্যাপয়েন্টমেন্টের যে টাইমটা ছিল এই 11:45 থেকেই আমাকে টাইম দেওয়া হয়েছিল, আমরা সেই টাইমটাই বলেছিলাম। তো গুরুজি বলেছিল ঠিক আছে, আর চিন্তা করতে হবে না, যান। এবার এমআরআই করতে গিয়ে ছোট, বারবারই যেটা বলছি, যেহেতু খুবই ছোট, প্রচণ্ডই ভয় পাচ্ছিলাম। তো যখন রুমে ঢোকানো হলো, সবাইকে বললো বেরিয়ে যেতে বা যা যা প্রিকশন ওখান থেকে নেওয়ার, ওই মেশিনপত্র দেখে আমার ভীষণ ভয় লাগছিল। তো তখন কিন্তু আমি গুরুজিকে দেখিও নি, আমার গুরুজির সাথে সাক্ষাৎ তার আগে হয়নি। মার হয়েছিল, আমার হয়নি। কিন্তু এমআরআই মোটামুটি 45 মিনিট হয়। এমআরআইয়ের রুমে আমি একটা অনুভব করেছিলাম, যেটা আমি সেই মুহূর্তে, যেহেতু আমার আধ্যাত্মিক কোনো ধারণা নেই, আমার মনে হয়েছিল মেবি আমি ইমাজিন করছি, আমার মনে হয়েছিল এটাই। আমার মনে হচ্ছিল যে আমার মাথার সামনে গেরুয়া বস্ত্র পরে একজন দাঁড়িয়ে আছে। রুমে কিন্তু কেউ অ্যালাউড নয়। প্রথমে ভেবেছিলাম কোনো মেডিকেল পার্সন হবে। আমি রিয়েলাইজ করছিলাম কেউ আছে, কারণ আমার এমআরআইটা হচ্ছিল ওপেন এমআরআই, অর্থাৎ শুধু মাথাটুকু, যতটুকু এমআরআই হবে ততটুকু, ফুল বডি হয়নি। সেটা মামাকে রিকোয়েস্ট করে যে মামা এরকম একটা ব্যবস্থা করে যাতে ফুল বডি ঢোকানো না হয়, ভীষণ ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, আমি এটা কিন্তু চোখ বন্ধ ছিল, তবে কিছু সময় যখন চোখ খুলছি হালকা একটা যেন অবয়ব আমি দেখতে পেয়েছিলাম সে রুমে। আমি মাকে বেরিয়ে বলেছিলাম, মা জানো ঘরে কেউ এসেছিল। তো প্রথমে ব্যাপারটা আমরা কেউই খুব একটা, মাও গুরুত্ব দেয়নি, ভেবেছিল কোনো মেডিকেল পার্সন এসেছে, হয়তো আমি ভুল দেখেছি। তো পরবর্তীতে যখন আমি গুরুজিকে বিষয়টা জানাই, গুরুজি শুধু হাসেন, কিছু বলেননি। তো এই হলো। এবং গুরুজি, আমি যখন টেস্ট হওয়ার পরে গুরুজি বলেছিলেন ফিরে এসে আমাকে ফোন করে জানাবে কেমন হলো সব কিছু। তারপর জানানো হয়, গুরুজি বলেন যে সব ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমি মালদা যাই, ওকে ধ্যান দিয়ে দেবো। ধ্যান মানে যে দীক্ষা, সেইটুকুও ধারণা আমারও নেই, মারও নেই, কিছুই জানি না আমরা, তখন খুবই একদমই প্রথম। তো যাই হোক, গুরুজি মালদা এসে আমাকে দীক্ষা দিলেন। এবং গুরুজি আমাকে সেদিন একটাই কথা বলেছিলেন যে যে যাই বলুক না কেন, ডাক্তার যাই বলুক না কেন, সে ওষুধ খা, ট্রিটমেন্ট দরকার, কিন্তু তোর কিচ্ছু হয়নি, আমি বলছি শুধু সাধন করলেই ঠিক হয়ে যাবে। এবং পরবর্তীতে ডাক্তার যেটা সাসপেক্ট করেন যে আমার এপিলেপসি, এবং এপিলেপসির আমি 2006 সাল থেকে 2015 সাল অবধি আমার এপিলেপসি ট্রিটমেন্ট হয়। গুরুজি কিন্তু একটাই কথা বলেছিলেন, কিছু হয়নি, সাধন করলে কমে যাবে। কিন্তু এপিলেপসির ওষুধও আমি খাই, আমার ফার্দার আর অ্যাটাকও হয়নি ওষুধ স্টার্ট করার পর থেকে। যাই হোক, গুরুজি বলেছিলেন সাধন করতে। এবং আমার যখন, যেটা আমি আগেও বলেছি, গুরুজি যখন বলতে বলেছিলেন, যখন ছোট ছিলাম তখন ধ্যান খুব মন দিয়ে করতাম, কারণ ফার্দার কোনো কমপ্লেক্সিটি ছিল না, কোনো চিন্তা ছিল না, এক জায়গাতেই মনটা ডিভোটেড ছিল। বড় হওয়ার সাথে সাথে সাধন করার প্রতি আর্টসটাও কমতে থাকলো, অন্য জায়গায় মন চলে গেল।
এবং বিভিন্নভাবে গুরুজির কথা আমি এটাও বলবো, এটা একটু পরে বলি। গুরুজির কথা একটা কথা উনি আমায় বলেছিলেন, সেটা আমি শুনিনি, একেবারেই অন্য কাজ করেছি, উল্টো কাজ করেছিলাম। তো যাই হোক, এই কারণে আমি অনেকটা ডিট্যাচ হয়ে গিয়েছিলাম। এবং আমার মনে আছে এখনও, যে আমি জানি না অন্য কারোর সাথে এরকম হয়েছে কি না, আমি গুরুজিকে আমার বাবা মা এই জন্যেই মনে করি, কারণ গুরুজি বাবা মা যেভাবে শাসন করে সন্তানদের, সেভাবে আমাকে শাসন করেছিলেন। 1 মাস গুরুজি আমার ফোন ধরেননি। মা অনেকবার বলেছিল রূপাই একটু কথা বলতে চায়, তো গুরুজি বললো না, আমি ওর সাথে কথা বলবো না, আমার কথা শোনে না, আমি কথা বলবো না। আমি জানি না অন্য কারোর সাথে এটা হয়েছে কিনা, তবে আমার তখন এটা খুব খারাপ লাগলো। এখন আমি মনে করি এটা সৌভাগ্য, কারণ যে ভালোবাসে যাকে, সেই তাকে শাসন করে। তো এইটা নিয়ে আমি এখন নিজে খুবই আনন্দ বোধ করি যে এই জিনিসটা গুরুজি আমার সাথে করেছিলেন। এখন খুব ভালো লাগে, কারণ জিনিসগুলো শুধরে গেছে, গুরুজির কৃপাতেই শুধরেছে। তো তখন যাই হোক, যেটা আমাকে বারণ করেছিলেন সেটা আমি শুনিনি, সেটার এফেক্ট আবার বুঝেছি 12 বছর পর, অনেকগুলো ডিউরেশন। 12 বছর পর গুরুজি আমাকে যা যা বারণ করেছিলেন সেটা করার ফল আমি বুঝেছি। তো যাই হোক, এটা ক্লাস 7-এ হওয়ার পরে, যাই হোক, তারপরে একটা মেডিসিন শুরু হয়, এপিলেপসির ওষুধ খাচ্ছিলাম, যাই হোক ঠিকঠাক চলছিল। এরপরে ক্লাস 9-এ যখন আমি, তখনকার কথা বলি, হঠাৎ করে আমার জ্বর হয়। প্রথমে ভাইরাল ফিভার ভেবেই মালদাতে ট্রিটমেন্ট করা হয়, কিন্তু কিছুতেই কমেনি। আবার আধ্যাত্মিক ক্ষেত্রে আমরা আবার গুরুজির শরণাপন্ন হই, এবং মেডিকেল ফেসিলিটির জন্য আমরা মামা মামির কাছেই যাই যে এবার কী করব। কিছুতেই জ্বর ছাড়ছে না, এবং ধীরে ধীরে ওয়েট কমে যাচ্ছে, মানে খুব বাজে রকমের একটা জ্বর, কিছুতেই সারছে না। তো আমি এখানে তখন আমার মামা চারনক হসপিটালে কাজ করতেন, সেখানেও আমি অনেকদিন অ্যাডমিটেড ছিলাম, কিন্তু কোনোভাবেই জ্বর ছাড়ছে না। বিভিন্ন ওষুধ, ডেঙ্গু, টাইফয়েড, মানে যা যা হয়, আমার ঠিক এখন মনেও পড়ছে না, যা যা টেস্ট হয় সমস্ত টেস্টের রিপোর্ট নর্মাল, কিন্তু যেহেতু রোগটা কমছে না, ফলে সমস্ত ওষুধই দেওয়া হয়েছিল, কিন্তু কোনোটাতেই রেসপন্স করছে না। কিছুদিন একটু জ্বরটা কমলেও আবার যে ওষুধ শেষ হচ্ছে আবার হয়ে যাচ্ছে। এরকম করতে করতে কিছুদিন পরে যখন অনেকটা 1 মাস 1.5 মাস কেটে গেছে, জ্বর কন্টিনিউ আসছে, গুরুজি হঠাৎ করে একদিন মামাকে বললেন যে রূপায়ের টিবির ওষুধ স্টার্ট করে দাও। আমার কিন্তু রিপোর্টে এমন কোনো সিগনিফিকেন্ট, আমার যতদূর জানা, আমার মামা বা মামি আরও ভালো করে বলতে পারবেন, যে এমন কিছু সিগনিফিকেন্ট ছিল না যা দিয়ে বলা যায় যে টিবি হয়েছে। গুরুজি হঠাৎ করে বললেন যে টিবির ওষুধ স্টার্ট করে দাও ওকে, তাহলে কমে যাবে। এবং সত্যিই তাই, টিবির ওষুধ খাওয়ার পরের দিন থেকে আমার আর কোনো জ্বর হয়নি, আর জ্বর আসেইনি। তো এই রকম ইনসিডেন্ট, তখন আমি মোটামুটি আমার মামার বাড়িতে 1 মাসের ওপরে ছিলাম। মামারাই মামা মামি ওনারাই সব কিছু করেছেন, যতটা মেডিকেল সাপোর্ট দেওয়ার, বাকি আধ্যাত্মিক সাপোর্ট তো পুরোটাই গুরুজি, ওটা ছাড়া তো সম্ভবই ছিল না। তো গুরুজি প্রতিদিন আমার যেটা হতো লাস্টের দিকে, যে সন্ধেবেলা জ্বর আসতো, মানে 7টা থেকে হঠাৎ মানে কাঁপুনি হচ্ছে, তারপরে জ্বর, সারাদিন কোনো প্রবলেম নেই। এবার গুরুজি একদিন হঠাৎ করে সন্ধেবেলা বললেন যে আজকে ওকে নিয়ে সৎসঙ্গে এসো। এবার আমার বাড়ির লোক সবাই শিওর যে জ্বর আসবে, আমিও শিওর জ্বর আসবে, সন্ধে মানেই জ্বর। তো সেই বাড়িতে গিয়ে আবার ঝামেলায় পড়বো, তখনও ওষুধ স্টার্ট করার কথা বলেননি, এটা আমি মাঝের সময়ের কথা বলছি। যে হঠাৎ করে গুরুজি বললেন যে নিয়ে এসো। আমারও খুব একটা যে যাওয়ার শক্তি আছে শরীরে তা বলবো না, 1.5 মাস ধরে ভুগতে ভুগতে শরীর প্রচণ্ড উইক। তো যাই হোক, আমরা কোনো জামা কাপড়, আমার যত মনে আছে আমি সেটাই বলছি, জামা কাপড়ও আমরা কিছুই নিয়ে আসিনি বাইরে যাওয়ার মতো, মানে মামির ড্রেস অল্টার করে কোনো রকমে পরে গেছি, যে গুরুজি বলেছেন তাই যাচ্ছি, মানে আমার কোনো ক্ষমতাই নেই যাওয়ার। তো গুরুজির সামনে গিয়ে যাই দাঁড়িয়েছি, গুরুজি আমাকে বললেন তুই বল কি চাইছিস, যা চাইবি তুই তাই পাবি, আমার কাছে কিছু চা। এবার আমি না সঙ্গে সঙ্গে আমি প্ল্যান করছি, আমি চাইবো আমার অসুখটা যেন ঠিক হয়ে যায়। কিন্তু যেই গুরুজির পা ছুঁয়ে প্রণাম করে গুরুজির মুখের দিকে তাকিয়েছি, ভেতর থেকে যেন একটা কি যেন, আমি যে নিজে বলছি আমি সেটা ফিল করছি না, কেউ একটা যেন বলে দিচ্ছে। আমি গুরুজির কাছে বললাম যে গুরুজি আমি কর্মফল তো আমি জানি না, কিন্তু যা খারাপ কর্ম আছে সেটা সহ্য করার শক্তি দিন, এইটুকু বলেছিলাম। তখন ক্লাস 9-এ পড়ি, সৎসঙ্গ তো এরকম এতটা অনলাইনে অ্যাভেলেবেল ছিল না, সব সৎসঙ্গে যে যেতাম তাও না, কর্মফল কি হয় অত কিছু বুঝিও না। কি করে বললাম কথাটা আমি নিজেও জানি না, বলার পরে আমি নিজেই রিগ্রেট করছি, এটা কেন বললাম, চাইতে পারতাম তো অসুখ যেন ঠিক হয়ে যায়। তো গুরুজি এটা শোনার পরে বললেন, একটু হেসে বললেন, অনেক বড় চাওয়া চেয়েছিস, আমি তোকে বলছি এই জীবনে ভোগ, ছোট বয়সে ভোগ যখন মানুষ করে তখন সেটা সহ্য করার শক্তি থাকে, কিন্তু বেশি বয়সে ভোগ যখন থাকে, মানুষের প্রারব্ধ কর্ম তো ভুগতেই হয়, তখন সেটা আরও বেশি কষ্ট হয়। তাই তোর ভোগ আছে, আমি তোকে বলছি আরও কিছুদিন তোকে ভুগতে হবে, কিন্তু তোর ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। এটা বলারও আরও 15 দিন পরে কিন্তু তিনি মেডিসিনের কথাটা বলেছিলেন।
আমার তখন মনে হয়েছিল যে গুরুজি যখন জানতেই নিজে আমার টিবির ওষুধ খেলে সবটা সেরে যাবেন, তাহলে আগে বলতে পারতেন। কিন্তু ওই যে কথাটা উনি বলেছিলেন যে ভোগ আছে, ভুগতে তোকে হবেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার তার পরবর্তীতে ওষুধ যখন স্টার্ট করা হয়, আমার সবটাই আস্তে আস্তে ঠিক হয়ে যায়, যতটুকু উইকনেস রিকভারি করার জন্য সময় লাগে ওইটুকু। এবং আমি এই অসুখের জন্য ক্লাস 9-এর অ্যানুয়াল এক্সামও দিতে পারিনি, এতটাই ভুগেছিলাম। তো যাই হোক, এই 9-এর এই জ্বরের ব্যাপারটাকে রিকভার করছি, এদিকে এপিলেপসির ওষুধ চলছে, সবই ঠিকঠাক চলছে। এবার 2015 সালে আমি যেই ডক্টর দেখাতাম, আমি কারোর নাম মেনশন করব না, উনি বললেন যে সব কিছু ঠিক হয়ে গেছে, লাস্ট ইজি রিপোর্ট নর্মাল, তাই কোনো রকম সমস্যা নেই, আর ওষুধ খেতে হবে না। খুব আনন্দ হলো যে এপিলেপসি তাহলে কিওর হয়ে গেল। আমিও মনে মনে ভাবছি, বাহ, তাহলে নিশ্চয়ই আমি খুব ভালো সাধন করেছি, তার জন্য মনে হয় কমে গেছে, বা মেডিসিনও খাচ্ছি, সব রকম। এক্স্যাক্ট ক্লিয়ারও না ধারণাটা। এবার কিছুদিন আগে, মানে এই 5-6 মাস হলো, আমার আবার ওই সিমটমটা আবার রিকভার করে, মানে আবার মনে হচ্ছে আমি কোনো সময় একটু ব্ল্যাক আউট হয়ে যাচ্ছি, মাথাটা ঘুরছে, কেমন একটা লাগছে, অতটা মারাত্মকভাবে না হলেও আমার মনে হচ্ছিল। তো যাই হোক, আমার মামি আমাদেরকে খুবই ভালোবাসেন, এরকম দেখেই মামা বললো না 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 ডাক্তার দেখাতে হবে, মামা বলেছেন। এবং এতটা ভালোবাসা সত্যি মানে পাওয়া যায় না, যে নিঃস্বার্থ ভালোবাসা মামার কাছ থেকে, মামা মামির কাছ থেকে আমরা পাই সব সময়। যাই হোক, তো গুরুজিকে জানালাম যে গুরুজি, মামা বলছেন যে এরকম ডাক্তার দেখাতে। গুরুজি তখনও বলেন, ধুর, আমি তো বলছি তোর কিছু হয়নি, তুই সাধন কর, ঠিক হয়ে যাবে। গুরুজি কিন্তু একবারও বলেননি যে এমনি ঠিক হয়ে যাবে, সাধন কর তাহলে ঠিক হয়ে যাবে, এই কথাটাই বারবার মেনশন করেছিলেন। তো এবার যাই হোক, এবার কলকাতায় আবার আসবো, এই জন্যেই কিন্তু আমার এইবার আসা, এইবারের যে আসাটা, জন্মাষ্টমীর আগে আমরা বেশ 2-3 দিন আগে এসেছিলাম, সেটা হচ্ছে এখনকার ঘটনাটা বলছি, যে মামা বললেন যে না, এবার ডাক্তার আবার দেখাতে হবে, আবার হয়তো কিছু প্রবলেম হচ্ছে সেটার জন্য। তো সেটার জন্য করতে গিয়ে আবার দেখানো হলো, নিউরোলজিস্ট দেখানো হলো। গুরুজি মালদা থেকে আমাকে বলেছিলেন কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তো যাই হোক, তবুও ডাক্তার দেখানো, গুরুজি এটাও বলেছিলেন না, ডাক্তার মেডিকেল জায়গাটা সবসময় ক্লিয়ার রাখা দরকার, টেস্ট করো, ডাক্তার দেখাও, কিন্তু আমি বলে দিচ্ছি কিচ্ছু হয়নি। যাই হোক, এবার আবার অ্যাপোলোতে দেখাতে গেলাম, তখন ডাক্তার একটা টেস্ট দিয়েছিল, টিল টেবিল টেস্ট, আবার একটা নতুন টেস্ট, জীবনে কোনোদিন নাম শুনিনি। এখন তো ইউটিউব আমি সার্চ করে দেখে নিলাম, সে উল্টে পাল্টে নাকি টেস্ট করে, দেখে খুব আবার ভয় পেলাম, সে এমআরআই এর মতো ছোটোবেলার মতোই। দিয়ে তারপরে আমি আবার গুরুজিকে বলেছিলাম যে ঠিক আছে গুরুজি, আমি আপনাকে আবার বলবো টেস্ট, আমার তো ওই জিনিসটা ক্লিয়ার, ছোটোবেলার স্মৃতিটা এখন মনে আছে, আপনাকে আমি টাইম বলবো আর কখন যাচ্ছি বলবো, আপনি একটু সাথে থাকবেন, এই সে। তখন এখন তো পাকা বুদ্ধি হয়ে গেছে, তখন তো পাকা বুদ্ধি ছিল না, তাই এতটা ওরকমভাবে বলিনি, আর গুরুজি নিজেই এসে দেখা দিয়েছিলেন। তো এবার ক্ষেত্রে গুরুজি আমাকে বকলেন। গুরুজি আমাকে অ্যাপোলোতে, আমি গাড়ি ঢুকছি যখন গ্যারেজে, গুরুজিকে আমি ফোন করেছি যে গুরুজি আমি না যাচ্ছি টেস্ট করতে, ভয় ভয় গলা। গুরুজি শুনেই বকলেন যে তোদেরকে এতবার বলা হচ্ছে, মানে বেশ কড়াভাবে বকলেন, আমি অনেকদিন পর আবার এরকম বকা খেলাম, এতবার বলছি যে গুরু বলছে যে কিছু হয়নি তোর, তাও এত গলা শুকনো, এত কোয়ারি, এত ডাউট। এবং তখন গুরুজি বললেন, মানে একদম, মানে কি বলবো, মানে অতটা প্রেশার দিয়ে কেউ কথা যে বলতে পারেন, সেটা আমরা সাধারণ মানুষ বলতে পারি না টেস্টের আগে, কোনো ডাক্তারও হয়তো বলতে পারবেন না। আমিও দেখছি ডাক্তার কি কি টেস্ট করায়, আর আমিও দেখছি কি কি টেস্ট বাকি আছে করাক, আমি বলছি কিচ্ছু হয়নি, ডাক্তার বলল যা খুশি করাক না কেন। এই যে কথাটা, এই কথাটা শোনার পরে আমি বললাম গুরুজি না না ঠিক আছে, এবার আমার মুখে হাসি ফুটে গেছে, আমি আর চিন্তা করছি না, এই যে অনেক বললাম। তো গুরুজি তো জানেই, যাই হোক মনের মধ্যে তো চলছেই। গুরুজি তাও বললেন যে ঠিক আছে যা তুই কর, কিচ্ছু হবে না। তো টেস্ট হলো, টেস্টের ডিটেলসে আমি আর যাচ্ছি না, কিন্তু টেস্টে যেটা একটাই কথা বলি, টেস্টের ক্ষেত্রে যেটা করা হয়, যারা জানেন তারা জানেন, একটা ওষুধ দেওয়া হয় যেটাতে ওই আনকমফোর্টেবল সিচুয়েশনটাকে ক্রিয়েট করে দেখা হয় যে মাথা ঘুরছে কিনা, ব্ল্যাকআউট হচ্ছে কিনা, বমি পাচ্ছে কিনা, একটা মেডিসিন দিয়ে সেই সিচুয়েশনটাকে ক্রিয়েট করা হয়। তো ডাক্তার আমাকে সমানে বলছে যে মেডিসিনটা খাওয়ার পরে কিন্তু একটু মাথা ঘুরবে, মাথা ব্যথা হবে, এগুলো একটু হবে, এটা ঠিক আছে। বিশ্বাস করবেন না, মেডিসিনটা খাওয়ার পরে আমার সাধারণ একদম যেরকম নর্মাল আমি দাঁড়িয়ে আছি, বা এই নর্মাল একটা ফিলিং, কিচ্ছু হয়নি। উঠে যাওয়ার পরে ডাক্তার বলছেন যে পেশেন্ট পার্টি কাউকে ছাড়া আমি ছাড়তে পারবো না, মানে ওটাও 45 মিনিট ধরে টেস্টটা হলো, ছাড়তে পারবো না, আপনি একা যাবেন না, দাঁড়ান। আমার কিন্তু কোনো সমস্যা, আমি আচ্ছা ঠিক আছে আমি বসছি, অসুবিধে নেই, কিন্তু কোনো সমস্যা হয়নি, মানে কোনো সমস্যা হয়নি। যতটুকু এক্সটার্নাল মেডিসিনের এফেক্টটাও হওয়ার কথা ছিল সেটাও কিন্তু আমার হয়নি। এবার বাইরে বেরিয়ে যখন আমি গুরুজিকে জানালাম টেস্টের রিপোর্টে, টেস্টে কোনো সমস্যা হয়নি, গুরুজি তো তখন হাসলেন, জানি কিছু হবে না, ঠিক আছে ডাক্তার দেখা।
এবার ডাক্তারের কাছে যখন টেস্টের রিপোর্ট দেখালাম, মানে এই যার কাছে এখন দেখিয়েছি, তিনি বললেন যে পুরনো যে ট্রিটমেন্ট হয়েছে এপিলেপসি ট্রিটমেন্ট, সেটা পুরোপুরি ভুল ট্রিটমেন্ট, কোনোদিন এপিলেপসি ছিলই না। এবং পুরনো ইজি রিপোর্ট উনি দেখে বললেন যে এর থেকে নর্মাল ইজি কারোর হয় না, পুরো ট্রিটমেন্টটাই ভুল হয়েছে এবং কোনোদিনই এপিলেপসি ছিল না। যেই কথাটা গুরুজি আমাকে সেই ক্লাস 7-এই বলে দিয়েছিলেন যে তোর কোনো রকম রোগ নেই, সাধন কর, ঠিক হয়ে যাবে। তবে আমার যেটা প্রবলেম হয়েছে ডাক্তারের কথা মতো, যে আমার অক্সিজেনের শরীরে ব্যালেন্সটাতে একটা প্রবলেম হচ্ছে। হট করে নিচু থেকে উঠলে বা কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে অনেক সময় মাথায় অক্সিজেনটা যেতে একটু প্রবলেম হচ্ছে। এটার জন্য একটা গুড হেলদি লাইফস্টাইল, বেশি করে জল খাওয়া, একটু নুন বেশি খাওয়া, মেডিটেট করা, যেটা করলে এই জিনিসটা ঠিক হয়ে যাবে। এবং এই টিল টেবিল টেস্টের রিপোর্টেও কিচ্ছু সিগনিফিক্যান্ট পাওয়া যায়নি, যার জন্য উনি মেডিসিন দিতে পারেন। যদি পাওয়া যেত হয়তো উনি মেডিসিন দিতেন, এবং সেটাও খুব মাইনর একটা ট্রিটমেন্ট, কয়েক মাসের, ওনার কথা মতো। তো যাই হোক, যেহেতু কিছুই পাওয়া যায়নি সেই জন্য সেটাও দেননি। উনি বলেছেন ফর প্রিকশন জলটা বেশি খাবে, নুনটা বেশি খাবে, আর কোথাও গিয়ে যদি মনে হয় ওই রকম মাথা ঘুরছে তাহলে বসে পড়বে। এবার এই কথাটা আমি যখন আমার গুরুজিকে এসে বলছি যে গুরুজি, পুরোটা বললাম, দিয়ে লাস্টে বললাম যে ডাক্তার এটা বলেছেন যে কোথাও গিয়ে যদি মনে হয় মাথা ঘুরছে একটু বসবে। আবার গুরুজি আমাকে বললেন, ধুর আমি তো বলছি একই কথা কেন বলিস, আমি তো বলছি শুধু ধ্যান কর কমে যাবে। তো এই যে কথা, আমি অনেক বকা খাই গুরুজির কাছে, প্রচুর। আমি অনেক ভুলভাল কাজ করি, সেই ভুলভাল কাজ নিয়ে না হয় অন্যদিন বলবো। আমি গুরুজির মোটেই ভালো সন্তান নই, এবং আমি জানি আমি অনেক আমার খারাপ ভুল করেছি, দোষ গুণ আমার প্রচুর আছে। তো আমি জানি সবাই আমাকে, এতটাই দোষ গুণ আছে আমার, সবাই আমাকে ছেড়ে দিতে পারে। মানে আমি অনেক ভুল করেছি জীবনে, গুরুজি যেটা বলছেন সেটা অপোজিট কাজও করেছি। এই অসুখ বিসুখ এত কিছু করে গুরুজি বাঁচালেন, তারপরেও আবার গুরুজির কথা শুনিনি, আমি এতটাই অবাধ্য। কিন্তু এখন আমি ফিল করি যে এই আমার মতো মানুষকে যারা এই রকম ভুল পথে বারবার যায় এবং বারবার গুরুজি তাদেরকে বাঁচায়। লাস্টে একটা কথা আমার মনে আছে, আমার মাকে একবার গুরুজি বলেছিল, ঠিক আছে ও কত করছে করুক না, ও আমার হাতের মুঠোর মধ্যে আছে, কত দূর যাবে, একটা আমি হাতটা মুঠো করলেই তো চলে আসবে, এই কথাটা গুরুজি বলেছিলেন। তো আমি মনে করি জীবনে যে এরপরে আর ভুল করব না, তবে জানি না, চেষ্টা করব তার আজ্ঞা মতো চলার। তবে এটাই বলবো যে আমি জানি জগতে কেউ সাথে থাকবে না, তবে গুরুজি যেন তার চরণে আমায় স্থান দেয়, ভুল ঠিক যাই করি আমাকে যেন তার চরণে রাখে। এবং গুরুজি একটা সৎসঙ্গ বারবার আমাদেরকে বলেন যে সন্তান যদি বাবা মায়ের হাত ধরে তাহলে তার যেহেতু গ্রিপটা শক্ত হয় না, হাতটা ছেড়ে যায়। আমি চাই গুরুজি যেন আমার হাতটা ধরেন, এবং তার জন্য আমায় যেটা করতে হবে সেটা তার কাছে নিজেকে সমর্পণ করা। আমি আজকের দিনে গুরুজির চরণে এই আর্জিই জানাই যে আমি যেন তার চরণে নিজেকে সমর্পণ করতে পারি, এবং গুরুজি যেটা আমাকে সব কিছু সলিউশন একটাই কথা বলেছেন, সাধন করো, সেইটা যাতে করতে পারি। তাহলেই আমার মনে হয় যে গুরুজি আমার হাতটা ধরবেন এবং সেই হাত তাহলে আর কোনোদিন ছুটবে না। জয় শিব, সকলকে প্রণাম জানাই, গুরুজি মাতাজির চরণে, বড় গুরুজির চরণে প্রণাম জানাই। জয় শিব। দুর্গা ঘোষ মহাশয়। প্রথমে আমি আমার আরাধ্য দেবতা গুরুজিকে আমি প্রণাম জানাই, মাতাজিকে প্রণাম জানাই, এবং উপস্থিত আমাদের গুরু ভাই যারা বড় আছেন তাদেরকে নমস্কার এবং ছোটদের আন্তরিক ভালোবাসা আমি জানি। আমি আমার উপলব্ধি বেশি বড় করব, দু একটা কথা বলছি। প্রথম হচ্ছে আমরা 2017 সালে 3 বন্ধু এখানে আছেন, বাবুজি, নিতাই, আমরা ঋষিকেশে গিয়ে গুরুজির কাছ থেকে দীক্ষা নিলাম মার্চ মাসে 2017 সালে। তারপর থেকে গুরুজির সঙ্গে আমাদের যোগাযোগ শুরু হলো এবং গুরুজির সঙ্গে আমরা চলা পথ করে নিলাম। গুরুজি আমাদের সঙ্গে বহু সঙ্গ, গুরুজির সঙ্গ আমরা পেয়েছি বহুদিন এবং এখনও পাচ্ছি। উত্তরবঙ্গে গেলে গুরুজি আমাদের নিয়েই ঘুরে, কলকাতায় বিভিন্ন জায়গায় আমাদের সঙ্গে আমরা গুরুজির সঙ্গে সঙ্গ দিতে পেরেছি, এটা আমাদের বিরাট প্রাপ্তি। আমরা 2019 সালে ঋষিকেশে গেলাম 3 বন্ধুই, বাবুজি, নিতাই, আমি। তখন আমরা বললাম একটু কেদারনাথে যাবো বাবা দর্শন করতে। গুরুজি বললেন, বাবুজিকে বললেন যে তুমি যেও না, ওরা দুজন চলে যাক। তা আমরা গুরুজির আদেশ নিয়ে রওনা দিলাম। দেবপ্রয়াগ, ওই গৌরীকুণ্ডুর আগে কি সোনপ্রয়াগ বোধহয়, ওখানে আমরা মানে রাতটা কাটালাম। কিন্তু কোনো টিকিটের ব্যবস্থা ছিল না, আমরা ভাবছিলাম হেলিকপ্টারে যাব, কোনো টিকিট নেই। বিভিন্ন জায়গায়
খোঁজ করলাম কাউন্টারে। তা আমরা দুজনে চিন্তা করতেছি গুরুজি পাঠালো, কি করে যাব। ওই রাস্তায় চলার পথে কিছু উত্তরাখণ্ডের পুলিশের সঙ্গে আমাদের যোগাযোগ হয়। ওনারা বলেন, কাকু আপনাদের যে বয়স, আপনারা কিন্তু ঘোড়ায় যেতে পারবেন না, আর আমরা হেঁটেও যেতে পারবো না। পরের দিন মানে সেদিন রাত্রে থেকে গুরুজিকে স্মরণ করে আমরা দুজন আবার বেরোলাম। সে ফাটা বলে একটি জায়গা আছে, সেখানে ওখানে 5টা কোম্পানি আছে হেলিকপ্টারে। আমরা সমস্ত জায়গায় ঘুরছি, নাই কোথাও টিকিট। 4 দিন 5 দিন আগে বুক হয়ে গেছে। চিন্তা করতেছি গুরুজি কি পরীক্ষা করছে আমাদের সঙ্গে না কি করছে, দেখি গুরুজির রহস্য তো দেখতেই হবে। হঠাৎ কাউন্টার থেকে একটা ছেলে এসে বললো, আরে আঙ্কেল কিউ টেনশন করা হয়, কাহা জানা হয়, বাবাকে দর্শন মিল জায়গা। অনেক লোক লাইন দিয়ে আছে, বিশ্বাস করবেন না, মানে প্রায় 50 থেকে 60 জন লোক লাইন দিয়ে আছে আরও দাঁড়িয়ে। তো বলে আপ টিফিন কিজিয়ে হো জায়গা আপকো। তো আমরা টিফিন করছি, সেই সময় ডাক আসলো, দুর্গাঘোষ নিরাই বললো যে এই তাড়াতাড়ি চলে যায় ওখানটায়। গিয়ে বললাম কো আদমি হয়, বলে 2 আদমি। ঠিক আছে, টাকা দিয়ে দিলাম, ওরা আমাদেরকে নিয়ে গেল। আসার সময়ও আমরা টিকিট কেটে নিলাম, নিতাইকে বললাম, আমরা দর্শন করলাম। দর্শন করার সময় গুরুজিকে জানালাম, গুরুজি খুব খুশি হলেন। গুরুজিকে সমস্ত ঘটনাটা বললাম। আসার সময় টিকিটও কাটলাম আমরা যখন হেলিকপ্টারটা নামলো আমাদেরকে বললো আপনারা লাইনে দাঁড়ান, এই এটা গেল, আসলেই আপনারা উঠবেন। সেই মুহূর্তের মধ্যে মানে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। যখন হেলিকপ্টারটা লাইন পড়বে আর কি, সেরকম ওরা বললাম যে আপনারা তো যেতে পারবেন, আপনারা টাকা রিফান্ড নেন। তা রিফান্ড দেবো না, আমাদের যেতেই হবে তো, তাহলে কালকে যাব। বলে যদি ওয়েদার ভালো না হয় তাহলে কী করে যাবেন, মহা মুশকিল। টাকা সবাই ফেরত দিয়ে নিয়ে, উপায় নেই তো, ওরা তো ফেরত দেওয়ার জন্য আমাদেরকে বলে গেল। সব কোম্পানি, যতগুলো কোম্পানি ছিল সবাই টাকা ফেরত দিল। আমরা শুয়ে আছি একটা জায়গায় রেস্ট হাউসে, ঘুমিয়ে আছি, চিন্তা করতেছি গুরুজি কি আমাদের পরীক্ষা করছে। আমি আর নিতেই চিন্তা করছি, ওদের ঠান্ডা। পরের দিন সকালে বেরোলাম, ভোরবেলা দেখে লাইন, বিশাল লাইন, 5টা কোম্পানি ছিল, প্রত্যেকটা কাউন্টারে বিশাল লাইন। হঠাৎ একজন লোক, একটা দিল্লির একটা ইয়াং ছেলে এসে আমি একই কথা বললো, আরে আঙ্কেল কেউ টেনশন নিতে হয়, কারণ ওই যে ভাই এইসব ব্যাপার, বলে মত ঘাবড়ায়, টিকিট মিল জায়গা। ঠিক ও টিকিট আমাদের বস ছিল, আপনারা কয়জন, 2 জন, বলে আমরা 4 জন আছি, টাকা দেন, টিকিটটা আমরা যথাযথ চলে আসলাম। এর মধ্যে এখানে আসার আরও অনেক উপলব্ধি আছে, আপনাদের প্রত্যেকেরই উপলব্ধি। গুরুজির সঙ্গে যারা আমরা আছি, গুরুজির সঙ্গে যারা যুক্ত আছে, এরকম উপলব্ধি অনেকেই পেয়েছেন। এইবার আসার সময় গুরুজির সঙ্গে কথা হলো, আসার 4-5 দিন আগে গুরুজি বললো কবে আসতেছ। আমরা 23 তারিখে এখান থেকে উঠবো, 24 তারিখে পৌঁছাবো। তা বসে দুপুরবেলা গুরুজির সঙ্গে বহুদিন সঙ্গ করছি, গুরুজির উপলব্ধি এই ব্যাপার। একটা কলম নিয়ে আমি নিজে বসলাম কিছু লেখার জন্য। কি লিখছি জানি না, এটা গুরুজি থেকেও কালকে আমি শুনিয়েছি। এখানে আরেকজনকে আমি তুষারদাকেও এটা একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। আমি এইটা ওই নিজে বসে বসে লিখলাম 2-4 কলম। আমি লেখার অভ্যাস আমার নেই, কারণ 15 বছর হলে রিটায়ার করছি। তার আগে আমরা যে ট্রেডে ছিলাম সেখানে আমাদের ফ্লাইং ডিউটি ছিল, সুতরাং খুব ইয়ের মধ্যে লেখাপড়ে বরং হয়তো 30 বছর আমরা ভুলিয়ে গেছি। আমি একটা লিখলাম, গুরু কৃপাহি কেবলম, ওং জয় গুরুদেব হরে, তুমি গুরুদেব, তুমি অচ্যুত চেতন ব্রহ্মচারী, তুমি দেবাদিদেব মহাদেব, তুমি বিনা এই জগতে ঠাঁই নাই দাঁড়াবার, তুমি কর্ণধার, তুমি পরমাত্মা, তুমি অন্তর্যামী, তুমি মোর প্রভু, তুমি মোর সখা, তুমি মোর পিতা, তুমি সকলের পিতা। প্রভু ভক্তজনের সংকট নিমেষে দূর করো, তুমি প্রভু অহেতুকি কৃপা করো। প্রভু তুমি করুণার সাগর, তুমি পালনকর্তা, তুমি রক্ষক, এইভাবেই যেন তুমি সকল ভক্তকে রক্ষা করো প্রভু, এই মোর প্রার্থনা। তোমার চরণে রইল শতকোটি প্রণাম। আরেকটা আমি আমার উপলব্ধির কথা বলছি, আপনারা শুনলে হয়ে যাবেন। 2023 সাল আমার ছোটো ভাইয়ের ও এসে বললো, দাদা আমার হার্ট ব্লক হয়েছে, এই ব্যাপার, এই সমস্যা কি করা যায় বল। তখন ওখানে বসেই আমি তখনও গুরুজিকে মানে টেলিফোনে বলি নাই, পূজার সময় গুরুজির চরণে বসে বললাম যে বাবা তুমি ওকে রক্ষা করো।
না হলে তো সর্বংশে দুটো বাচ্চা আছে, আর একই সঙ্গে থাকি সেটা আলাদা ব্যাপার, সেপারেট হলে মানে করা বহুত মুশকিল। তারপরে আমি রিটায়ার্ড পারসন, তো কী করা যায়? আমার স্ত্রী বললো যে তুমি গুরুজিকে কথা বলো। আমি গুরুজিকে বলতে হবে না, গুরুজিকে যা বললাম এখান থেকে গুরুজি নিশ্চয়ই শুনবে, কারণ গুরুজির সঙ্গে এতদিন থাকতে যে উপলব্ধি হয়েছে, অনেক উপলব্ধি পেয়েছি। একদিন আমি এই সন্ধ্যাবেলা বসছি সাধনে, হঠাৎ আমি একটা পেলাম, চিন্তা করছিস কেন দুর্গা? আমি তো আছি। আমার গা শিউরে উঠল। আমি উঠে গেলাম, উঠে গিয়ে আমার ওয়াইফকে বললাম কোনো চিন্তা নেই, আর চিন্তা করছি না। গুরুজি যখন বলে দিছে এই কথা, চিন্তা করছি না, তার বড় ছেলে ব্যাঙ্গালোরে নিয়ে গেল ডাক্তার দেখানোর জন্য। ব্যাঙ্গালোরে ডাক্তার বলল, দেখেন এখন যে অবস্থা তাতে অপারেশন করার দরকার নেই, কিন্তু কলকাতার কিছু ডাক্তার বলেছিল যে অপারেশন ইমিডিয়েট করতে হবে। বলে দেখেন আমরা ডাক্তার, আমরা তো অপারেশন করলেই পয়সা পাবো, আপনারা এইভাবে চলে, অপারেশন করার দরকার নেই। ওকে নিয়ে আসলো, আজকে 2 বছর হয়ে গেল, এখন সে সুস্থ আছে। আরেকটা ঘটনা বলি, এইটা বলে আমি শেষ করব, কারণ আরও অনেক আছে। তা আমার তুষারদা এখানে আছে, তুষারদা গেছে বাড়ি গুরুজির সঙ্গে, ওখানে আমার বাড়িতে যেখানে আমাকে গুরুজি রেখেছেন, ওটা আমার বাড়ি, ওটা গুরুজি। হ্যাঁ, উপরে তুষার যখন তখন উপরে ছিল, পরে উপরে একটা রুম ছিল, সে তার উপরে ঠাকুর ঘর। তা আমরা দুজন বুড়ি লোক পূজা করতাম, এই সকালবেলা উঠে অসুবিধা হতো। গুরুজিকে ওখানে বললাম, গুরুজি এটা কী করা যায়, এত কতদিন আর এখানে আসতে পারবো, তুমি একটা ব্যবস্থা করো। উপরে একটা রুম ছিল আর 2টো রুম বাকি ছিল। হঠাৎ এই 2023-এই হঠাৎ একদিন ছেলে এসে বলল, বাবা কালকে থেকে ঘরটা স্টার্ট করে উপরে যা আছে কমপ্লিট করে দেবো। আপনি কর। প্রায় কমপ্লিট। একদিন আমি দেখতে পেলাম স্বপ্নের ঘরে যে গুরুজি ঢুকছে, গুরুজি বলছে চলো উপরে দুর্গার ঘরটা দেখে আসি। গুরুজি তারপরে যখন রায়গঞ্জে গেলেন, গুরুজি আমার ওখানেও গেলেন, আমার ওখানে বলা ভুল, গুরুজির নিজের জায়গায় গুরুজি গেলেন, গিয়ে সোজা চলে গেলেন উপরে গিয়ে 2টা ঘর বন্ধ ছিল, আটকানো ছিল, ঠাকুর ঘরটা যেখানে হয়েছে সেটা খুলে চলে গেলেন। এই হচ্ছে গুরুজি। আমরা যদি গুরুজির কর্ম যেটা আমাদের দিয়েছে সেটা যদি আমরা বসি প্রতিনিয়ত, অন্তত 2 বেলা যদি বসি, গুরুজির সব দিকটা আমরা রক্ষা করবে, এটা আমি 100% নিশ্চিন্ত। কারণ আমি দেখেছি অনেক ব্যাপারে। একদিন তখন আমার নাতনি 1.5 বছর বয়স, হঠাৎ প্রচণ্ড জ্বর, বমি, পায়খানা। কী করা যায়, ডাক্তার দেখাচ্ছে, কিছুতেই কমছে না। 3টা 7 ওইটুকু বাচ্চা, 1.5 বছরের বয়স, কী করা যায়? আমার ওয়াইফ বলছি তো গুরুজিকে টেলিফোন, আমি সব গুরুজিকে টেলিফোন করে ভালো লাগে না, আমার মন খুব অস্থির। এখান থেকে আমরা বলছি, যাই না মেনে 3:30টার সময় গুরুজিকে টেলিফোন করলাম। গুরুজি ধরলেন, গুরুজি ধরবার গুরুজিকে আমি বললাম তুমি বলো, বললেন। ওখান থেকে মনে হচ্ছে গুরুজি একটা ঝাড়া মানে ফু দেয় না যে কী বলে, সেরকম একটা আওয়াজ পেলাম। তারপরে বলে ঠিক হয়ে যাবে। তার 15 মিনিট পর থেকে জ্বর আস্তে আস্তে কমতে লাগলো। একটা মিরাকেল, এটা গুরুজির পক্ষে সম্ভব। কারণ সত্যি গুরুজি আমাদের কীভাবে যে আগলে রেখেছেন আমাদের প্রত্যেক ভক্তগণকে। আমরা যদি নিয়মিত 2 বেলা বসি, গুরুজির সঙ্গে যুক্ত থাকতে হবে। আর যারা আমরা করব না তাদের সঙ্গে যে গুরুজি যুক্ত থাকবে না, এটাও আমি বুঝেছি। গুরুজিও মাঝে মধ্যে আমাদের পরীক্ষা নেয়, ধৈর্যের পরীক্ষা নেয়, এটা আমি দেখেছি, আপনারা সবাই জানেন। এই বলে গুরুজিকে প্রণাম জানিয়ে সবাইকে আমার নমস্কার এবং ভালোবাসা জানিয়ে আমি এখানে শেষ করছি। জয় শিব। হ্যালো, আমাদের দুর্গাদা বলে গেল, দুর্গা দিদি না, সবাই দুর্গা দিদিও আছে, হ্যাঁ দুর্গা মাও আছে। তার জন্যে দুর্গাদা যা বলে গেল
তাই তো কল্যাণ আসছে। আর দুর্গাদার নকল করে পাস করেছে, সবসময় কাগজ থেকে কবিতা বলেছিল। মানে আর তার বাবুজিকে তো বলতেই দেবে না, বাবুজি ওর চেয়ে ভালো বলে দেয়, তাই জন্য বাবুজিকে দাবিয়ে রেখেছে। গুরুজিকে আমার প্রণাম। আমি গত বছর প্রথম বলেছিলাম এখানে, তার আগে আমি কোনোদিন মানে মাইকে বলিনি। তো তারপর গত বছর থেকে আমার গুরুজির সঙ্গে অনেকবার গুরুজির সান্নিধ্যে আমি এসেছি, এবং গুরুজির কাছে আসার পর আমার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে আস্তে 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 আস্তে। প্রথম দিকে যখন আমি পড়াশোনা করি তখন আমি ঠিক ঠাকুর বিশ্বাস করতাম না। একটা 11-12 মানে তখন একটা বয়স থাকে, তখন ওই মার্ক্সীয় মতামতে বিশ্বাসী হয়ে থাকে মানুষ, আমিও ছিলাম। ঠাকুর বিশ্বাস করতাম না। পরবর্তীকালে আস্তে আস্তে আমি ঠাকুর বিশ্বাস করেছিলাম, মানে আমার ছিল ওগুলো কর্তব্য বলে মনে হতো। এই সমস্ত বাবাদের আমাদের বংশের যেসব পুজো টুজো ছিল সেগুলো খুব দায়িত্ব নিয়ে করতাম, কিন্তু সেগুলো আমার ছিল যেটা আমার দায়িত্ব। কিন্তু গুরুজির সঙ্গে আসার পরে আমি দুবেলা যে ভজন কি পুজো টুজো করা এগুলো আমি কোনো দিনই করতাম না। গুরুজি আমার সঙ্গে দেখা হওয়ার পর একটা মন্ত্র দিয়েছিলেন, বারবার বলতেন যেটা করতে, দুবেলা করতে। এবং আস্তে 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 গুরুজির সঙ্গে যত সান্নিধ্যে এসেছি আমি সেগুলো আস্তে আস্তে করেছি এবং আস্তে আস্তে আমি তার ফলও পেয়েছি। এবং মানে আমি একটা খুব খারাপ টাইমের মধ্যে দিয়ে খুব খারাপ জায়গায় চলে গেছিলাম বিভিন্ন রকমভাবে। তো সেখান থেকে আমি আস্তে 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 রিকভারি করে এসেছি অনেকটা। এবং গুরুজি আমাকে আশ্বাস বলেছেন যে সাধন ভোজনটা ঠিক মতনভাবে করো, তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমি আগে তো কিছুই করতাম না, কোনো দিনই পুজো টুজোই করতাম না। তার থেকে প্রায় 180 ডিগ্রি ঘুরে গিয়ে এখন আমি দুবেলা জব সন্ধ্যাটা করি আর কি। সন্ধ্যাবেলাতে আমি সকালবেলাতেও আমি স্নান টান করে একবার করি, আবার সন্ধ্যাবেলাতেও একবার গুরুজির যে মন্ত্রটন্ত্র যেগুলো যা দিয়েছেন সেগুলো সমস্ত করি, প্রদীপ জ্বালিয়ে বসে করি, যেটা আমার একবারে মানে আমার চিন্তাধারাটাই পুরো উল্টো দিকে আর কি চলে এসছে সব কিছুই। এবং গুরুজির সান্নিধ্যে এসে আমার যে সমস্ত প্রবলেমগুলো ছিল আস্তে 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 সলভ হয়ে গেছে, অনেকটাই সলভ হয়েছে। এবং গুরুজি আমাকে আশ্বাস দিয়েছে এগুলো সব ঠিক হয়ে যাবে, এগুলো ঠিক মতনভাবে কর, তাহলেই হয়ে যাবে সব কিছু ঠিক। আমি সেই চেষ্টাটাই চালাচ্ছি, সব ঠিকঠাক মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, আরও আশা করি সব ঠিক হয়ে যাবে। এখনও অনেক কিছুই বাকি আছে। এই এখনও যে সংসারের যে মানে গুরুজি যা বলেছে সমস্তটা এক মন দিয়ে সব কিছু করতে পারি তা পারি না, কারণ আমাদের অনেক রকম সব বাধা বিপত্তি, সংসারের প্রতি আসক্তি, এগুলো এই যে টাকা পয়সার দরকার, এগুলো সমস্ত কনস্ট্যান্টগুলো বাধাগুলো একটার পর একটা আসে। তাই পুরোপুরি যে উৎসর্গ করে দিতে পেরেছি আমি বলবো তা এখনও পারিনি, তবে চেষ্টা চালাচ্ছি। গুরুজির মানে আমরা সংসার এবং গুরু এই দুটোর মাঝখানে আছি বলেই আমার মনে হয়, সবাই আমরা তাই আর কি। তো এখান থেকে কাটিয়ে গুরুজির দিকে মানে আধ্যাত্মিক দিকে কতটা যেতে পারবো সেটা একটা চিন্তার ব্যাপার। কারণ আমাদের বাধাগুলো তো প্রচুর, আমাদেরকে অনেক কাজকর্ম করতে হয়, অনেক মায়া মমতা মানে মায়াটা এগুলো অনেক আমাদেরকে চেপে ধরে, সেগুলো কাটিয়ে উঠে গুরুজির বাণী, গুরুজির যে সেবক সেটাকে আমরা মেরে পুরোপুরি চলতে পারলে হয়তো আরও ভালো হবে। চেষ্টা করবো সেটা সেই পথে যাওয়ার। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় শিব। তপন ভট্টাচার্য, তপনবাবু আসুন। আমার পরম শ্রদ্ধেয় পরম পূজ্য গুরুদেবকে সশ্রদ্ধ প্রণাম, পরম গুরুদেবকে প্রণাম, মাতাজিকে প্রণাম।
শুভ জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণ ভগবানকে প্রণাম। উপস্থিত সকল গুরু ভাই বোনদের আমার নমস্কার ও শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বেশ সুন্দর শুনছিলাম, মগ্ন হয়ে সারাদিন ধরে। সারা বছর এই দিনটির অপেক্ষায় থাকি। এত সুন্দর সুন্দর বক্তা আধ্যাত্মিক বিষয় সম্বন্ধে কত কিছু জানা যায়। তো আধ্যাত্মিক বিষয় সম্বন্ধে আমার তো সেরকম জ্ঞান নেই, শুধু উপলব্ধি করি, গুরুদেবের নির্দেশ মতো সেটুকু পালন করার চেষ্টা করি। আমি আজকে আপনাদের সামনে কবিতা ও কথা মিশিয়ে একটি সংগৃহীত বিষয় আপনাদের কাছে শোনাতে চাই। এটি লেখকের নাম আমার জানা নেই, একটু রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থের একটি অংশ এর সঙ্গে আছে। বাস্তবের সংস্পর্শে। বিজ্ঞান শেষ থেকেই আধ্যাত্মিকতার শুরু। আমাদের জীবনে চলার পথে এমন কিছু ঘটনার সম্মুখীন আমাদের হতে হয় যেখানে আমরা বুঝি, উপলব্ধি করি যে বিজ্ঞানের যুগ বা বদলে যাওয়ার সময় আমাদের এই আধার দেহ দেখলে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করতে কখনোই পারে না, যতক্ষণ পর্যন্ত না আমাদের সেই পরম শক্তির সাথে, আনন্দ স্বরূপের সাথে যোগাযোগ না ঘটছে। अंतर मन में ज्योत जगाओ, कर लो दूर अंधेरा। একদিন চেন্নাইয়ের সাগর তটে বসে ধুতি শাল পরিহিত একজন ভদ্রলোক আপন মনে ভগবদ গীতা পড়ছিলেন। সেই সময় সেখানে একটি ছেলে এসে তাকে বলল, আজ এই বিজ্ঞানের যুগে এখনো আপনি এমন একটি বই পড়েন? দেখুন, এই মুহূর্তে আমরা চাঁদে পৌঁছে গেছি, আর আপনি কি না গীতা রামায়ণে আটকে আছেন। ভদ্রলোক ছেলেটিকে জিজ্ঞেস করলেন, গীতা সম্পর্কে তুমি কি জানো? ছেলেটি এই প্রশ্নের উত্তর না দিয়ে বেশ উত্তেজিত হয়ে বললেন, ওইসব পড়ে কি হবে? আমি বিক্রম সারাভাই গবেষণা ইনস্টিটিউটের একজন ছাত্র, আমি একজন বিজ্ঞান সাধক, এই গীতা পাঠ নিরর্থক। ভদ্রলোক ছেলেটির কথা শুনে হাসতে লাগলেন। ঠিক তখনই দুটি বিশাল গাড়ি এসে দাঁড়ালো। একটা গাড়ি থেকে কিছু কালো কমান্ডো, অপর গাড়িটি থেকে একজন সৈনিকের বেশে নেমে এলো। সেই সৈনিকের বেশে লোকটি গাড়ির পিছনের দরজা খুলে দিয়ে একটা স্যালুট ঠুকে গাড়ির দরজার পাশে দাঁড়ালো। যে ভদ্রলোক গীতা পাঠ করছিলেন তিনি এবার চুপ করে ধীর গতিতে গিয়ে গাড়িতে বসলেন। এইসব দেখে ছেলেটি হতভম্ব হয়ে গেল, ভাবলো লোকটিকে জানতেই হবে। হাতের কাছে কাউকে না পেয়ে সেই ছেলেটি নিজেই দৌড়ে গিয়ে সরাসরি তাকে জিজ্ঞেস করলো, স্যার 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 কে আপনি? ভদ্রলোক খুব শান্ত গলায় বললেন, আমি বিক্রম সারাভাই। ছেলেটা যেন 440 ভোল্টের শক খেল। এই ছেলেটি কে ছিল জানেন? ডক্টর আব্দুল কালাম। এরপরেই ডক্টর কালাম ভগবদ গীতা পড়েন রামায়ণ, মহাভারত ইত্যাদি গ্রন্থ। আর এই গীতা পড়ার ফলেই নাকি ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট, মিসাইল ম্যান এবং ক্ষণজন্মা
পরমাণু বিজ্ঞানী ডক্টর কালাম আজীবন মাংস না খাওয়ার অঙ্গীকার করেছিলেন। তিনি তার আত্মজীবনীতে নিবেদন লিখেছেন, গীতা একটি মহাবিজ্ঞান। গীতা, রামায়ণ, মহাভারত ভারতীয়দের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের একটি মহান গর্বিত এবং ঐতিহ্যবাহী সাধনার বাহক। জীবনে এমন কিছু ঘটনা বা এমন কিছু মানুষের সম্মুখে আমরা আসি যেখানে দাঁড়িয়ে আমাদের জীবনে ভিত কেঁপে ওঠে, আমাদের ধ্যান, ধারণা, বুদ্ধি, বিবেচনা সব বদলে চেতনার উন্মেষ হয়, অন্য আবর্তে প্রবাহিত হয় আমাদের জীবনের ধারা। সে যে ধারায় শুভ আলোর কিরণে আমাদের পবিত্রতায় উন্নীত করে। মানুষ দেবত্বে আসীন হয়, যার দ্বারা এক ইতিহাস রচিত হয়, দৃষ্টান্ত স্বরূপ হয়ে ওঠে, অমর হয়ে যায় সেই মানুষটি। একচিত্ত মানুষ চাই, সাধন করে যেতে হবে আজীবন এই একচিত্ত মানুষ হবার। যদি এ আমার দুয়ার, যদি এ আমার হৃদয় দুয়ার, বন্ধ রহে গো কভু, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেও না প্রভু। যদি কোনো দিন এ বিনার তারে, তব প্রিয় নাম নাহি ঝঙ্কারে, দয়া করে তুমি ক্ষণিক দাঁড়ায়, ফিরিয়া যেও না প্রভু। তব আহ্বানে যদি কভু মোর নাহি ভেঙে যায় সুপ্তির ঘোর, বজ্র বেদনে জাগায়ও আমায়, ফিরিয়া যেও না প্রভু। যদি কোনো দিন তোমার আসনে আর কাহারেও বসাই যতনে, চিরদিবসের হে রাজা আমার, ফিরিয়া যেও না প্রভু। চিরদিবসের হে রাজা আমার, ফিরিয়া যেও না প্রভু। নমস্কার। তপনবাবুর বক্তব্যের পর বলা কাজে তার কথা আমরা শুনে নেব এবং তারপরে নৃত্যের অনুষ্ঠান সমাপ্তির দাস অনেকক্ষণই আমাদের মধ্যে আছেন। তারপরেই মহারাজ্যের আমাদের অমৃত প্রাণী শোনাবেন। হ্যালো, সবিতা পরম গুরুজি ও মাতাজির চরণে প্রণাম জানিয়ে আমরা কিভাবে নিজেদের জীবনকে ভালো রাখবো ও সুন্দর রাখবো, সেইটাই আসল কথা। আমরা আমাদের জীবনকে ভালো রাখতে পারি নিয়মের মধ্যে দিয়ে। নিজেরা প্রথমে নিয়মের মধ্যে চললে, মানে সকাল থেকে কিভাবে আমরা নিজেদের কাজকর্ম করব, কিভাবে নিজেদের আচরণ ঠিক করা, মানে সকালে উঠে প্রথম ভগবান সেবা দিয়ে শুরু করা, তারপরে বিভিন্ন সংসারের কাজ করা, সংসার জীবনেও থেকে কিভাবে আমরা ভগবানকে সেবা করব। প্রথমে আমরা সকালে উঠে ভগবান সেবা করা, তারপরে সংসার জীবনে কাজ করা, সময় পেলে ভগবানকে ডাকা, এইভাবে যদি আমরা চলি সকলেই, তাহলে আচরণটা ঠিক হবে। নিয়মের মধ্য দিয়ে চললে আমাদের আচরণটা ঠিক হবে। গুরুজি বলেন যে আচরণ ঠিক হলে, নিয়মের মধ্যে চললেই তবে সব কিছু ঠিকঠাক হয়। সময় আমাদের পেছনে ছুটবে না, সময় আমাদের পেছনে ছুটবে, আমরা সময়ের পেছনে ছুটব না। তার কারণ হচ্ছে আমরা সময়ের নিয়মের মধ্যে চললেই তবে সময় আমাদের পেছনে ছুটবে, আমরা সময়ের পেছনে ছুটব না। আর এইসব আচরণ বলতে গুরুকে বিশ্বাস আসবে কিভাবে?
আচরণ না ঠিক করলে হবে না, অহংকার, হিংসা, দেশ এইগুলো ত্যাগ করতে হবে, মোহ মায়া ত্যাগ করে গুরুজির ওপর সমস্ত সমর্পণ করা এবং গুরুজিকে বিশ্বাস করা। সেটা কিভাবে বিশ্বাসটা কিভাবে জোর আসবে, কি করে বিশ্বাসটা আসবে? আমাদের বিশ্বাসটা একমাত্র আসতে পারে নিত্য অভ্যাসের দ্বারা। যেটা বললাম, নিয়ম মাফিক আমরা যদি জীবনে চলাচল করতে পারি তাহলেই আমাদের বিশ্বাসটা আসবে এবং গুরুজির প্রতি জোরটা রাখতে পারবো। আর গুরুজি যে সৎসঙ্গ করেন এবং সৎসঙ্গের মাধ্যমে যে কথাগুলো বলেন সেইগুলো যদি আমরা মেনে চলতে পারি, সেইগুলো যদি ভুলগুলো আমরা নিজেদের ভুল নিজেরা বুঝতে পারি, সেগুলো যদি গুরুজি যেগুলো বলছেন সেইগুলো মেনে চলাটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। আর যেটা বলতে চাই, যেমন গুরুজি বলেন যে ইলেকট্রিক পাওয়ার যেমন আমাদের সমস্ত আলো দেয়, গুরুজি ঠিক আমাদের ইলেকট্রিক পাওয়ার। মানে আমরা যদি গুরুজির কাছে না আসি সেই পাওয়ারটাও পাবো না। যেমন ইলেকট্রিক সাপ্লাই আমরা তার লাইনটা যোগাযোগ আছে বলে সমস্ত পাওয়ারটা পাচ্ছি। আমরা শুধু ফোনের মাধ্যমে যদি গুরুজিকে যোগাযোগ করি কি কিছু করি সেটা হলে হবে না। গুরুজির কাছে এসে সেই যোগাযোগের মাধ্যমে নিজেদের পাওয়ারটা সঞ্চয় করা। আর একটা হচ্ছে, যখন আমি আমার উপলব্ধির মাধ্যমে যেটা বুঝতে পেরেছি, একদিন যখন গুরুজিকে জিজ্ঞেস করছি দীক্ষার পর অনেক পরে, তখন বুঝতে পারছি কি হয় ধ্যান করলে কি হয়। তখন গুরুজিকে একদিন জিজ্ঞেস করছি, গুরুজি এই দেখেছি। তখন বরানগরে দত্ত জেঠু ছিলেন। গুরুজি বললেন, দত্ত জেঠুকে তুই জিজ্ঞেস কর। তখন দত্ত জেঠুর কাছে গেছি, জিজ্ঞেস করছি, জেঠু আমি এইভাবে দেহশুদ্ধি এইগুলো দেখেছি। তখন দত্ত জেঠু বললেন, বুলটি ওই সব কিছু নিয়মের মধ্যে তুমি যেও না, তুমি এককে বিশ্বাস করো, এককে মেনে চলো, একেই সব। গুরুজি যেটা বলেন এককে মেনে চলো। এরপরে আর একটা হচ্ছে ছোট মহারাজজির কথা। ছোট মহারাজজি বিয়ের আগে আগে বলছেন, বুলটি বিয়ে তো হবে, তুমি রাজনীতি শিখেছো? রাজনীতি না শিখলে তুমি সংসার জীবন কি করে করবে? সেই একটা রাজনীতি জিনিসটা কি সেটা অনেক পরে বুঝলাম যে রাজনীতি জিনিসটা কি। আর একটা জেঠিমা বলতেন, যে দত্ত জেঠিমা বলতেন, দেখ সবসময় সবার সঙ্গে ভালোভাবে ব্যবহার করবি, ভালোভাবে চলবি, কাউকে দুঃখ দিয়ে কথা বলবি না। এই রকম ভালো ভালো সবার কথাগুলো নিয়ে চলা এবং গুরুজির সৎসঙ্গের মাধ্যমে যে কথাগুলো বলেন সেইগুলো যদি আমরা মেনে চলতে পারি, আমাদের জীবনের দুঃখ কষ্ট সব আসবে, কিন্তু সেগুলোকে তুচ্ছ মনে করে আমরা যদি নিয়ম মেপে আমাদের যখন সময় হবে তখনই যদি আমরা সেই সময় অনুযায়ী নিজেদের জীবনটাকে সঠিকভাবে চলতে পারি, তাহলে আমরা সবাই সংসার জীবনেও ভালো থাকতে পারবো, সাধারণ জীবন যাপন করতে পারবো, আনন্দে জীবন যাপন করতে পারবো। রিসেন্ট গুরুজি 9 তারিখে যখন আসেন শৈবাল দাদের বাড়িতে, তখন আমি প্রথমেই চলে যাই যে না, গুরুজিকে তো যেতেই হবে। গেছি, সৎসঙ্গ শেষ হয়েছে, সব শেষ হয়েছে। আসার সময় তখন মৌসুমীদি বলছে যে বুলটি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, গাড়ি পাবে না। তা বলে আমি বাইরে বেরিয়ে, যখন বাস সামনে দিয়ে স্টপেজ ছাড়া দাঁড়াবে না, বাস চলেই যাচ্ছে, আমি তখন নিরাশ হয়ে পড়েছি। গুরুজি তুমি সঙ্গে তো আছো, কি হবে আমি বুঝতে পারছি না, নিশ্চয়ই সব বাস চলে যাচ্ছে, নিশ্চয়ই ভালো কিছু আছে। তখন দেখছি একটা শ্রীরামপুর টু নিউ টাউন বাস আসছে, উঠলাম। উঠতেই সিঁড়িতে না পা দিতেই একজন বলছেন যে এই আসুন আসুন এখানে বসুন। এইভাবে গুরুজির বিভিন্ন মানে কিভাবে সঙ্গে থাকেন তার একটা আবার আজকেই সকালে হচ্ছে গুরুজি যেমন, কালকে থেকে আমি আলমারির লক খুলতে পারছি না, কিছুতেই খুলতে পারছি না, তখন গুরুজিকে স্মরণ করছি। রাত্রিরে সকালবেলা উঠে আমি যেরকম পুজো করি, পুজো করে
বলছি একটা গুরুজি যেন বলে দিচ্ছেন পুজো করা হয়ে যাক, তারপরে তুই চাবি খুলতে পারবি। ঠিক তাই গুরুজি সেই মাধ্যমেই পুজো করার পরেই চাবিটা খুলতে পারলাম। এটাই বলতে চাই যে যদি আমরা নিয়মের মধ্য দিয়ে জীবনযাত্রাকে চালাই, মানে চলি, তাহলে অবশ্যই জীবনে উন্নতি আনতে পারবো। গুরুজিকে বিশ্বাসের সহিত, ভক্তির সহিত, নিষ্ঠার সহিত যদি আমরা পূর্ণ বিশ্বাস ও সমর্পণ করি, অবশ্যই জীবনের ধারা বদলাবে, আমরা সুন্দর জীবনযাপন করতে পারবই। আর শতরূপে গুরুজিকে প্রণাম জানাই। গুরুজি, তুমি আমার স্বামী, তুমি আমার নাথ। গুরুজি, তুমি আমার প্রেম, তুমি আমার পূজা। পিতা, তুমি আমার ভক্তি, তুমি আমার ভাবমূর্তি, তুমি আমার মন, তুমি আমার অন্তর্যামী, তুমি আমার প্রাণ, তুমি আমার পরমাত্মা, তুমি আমার পিতামাতা, তুমি আমার বিশ্বজগৎ, তুমি আমার হৃদয়, তুমি আমার সচ্চিৎ আনন্দ স্বরূপ, জ্যোতির্ময় স্বরূপ। জয় শিব গুরুজি।